Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি শিবনাথ। আপনারা দেখছেন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল। আজ আমি একটি অন্য বিষয়, বিজ্ঞানভিত্তিক, চেরনোবিলের যে পারমাণবিক চুল্লিতে যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেই বিষয়ে একটি পশু প্রাণী মানুষ তো যদি এখন ওখানে বাস করতে পারে না, সেই বিষয়ে একটু আলোচনা করব। এবং মূলত এখানে কুকুর এবং জীবজন্তুর যারা ওখানে ওই তেজস্ক্রিয়তার মধ্যে বাস করতে করতে অনেকখানি তারা তেজস্ক্রিয় নির্ভর হয়ে পড়েছে এবং তারা সহ্য করতে পারছে, সেই বিষয়ে আজকের এই প্রতিবেদন। আপনারা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন খবরে চলে আসছি। অনেকেই মনে করেন চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের আশেপাশের এলাকাটি রহস্যময় জনশূন্য এলাকা। একটি পারমাণবিক চুল্লি বিস্ফোরিত হওয়ার 38 বছরেরও বেশি সময় পরে এখনও তার তেজস্ক্রিয়তার রয়ে গেছে। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনা ছিল এটি। চেরনোবিল এক্সক্লুশন জোন অর্থাৎ CEZ, যা উত্তর ইউক্রেনের প্রায় 2800 বর্গ কিমি এলাকা জুড়ে এখন মূল ভূখণ্ডের ইউরোপের তৃতীয় বৃহত্তম প্রকৃতির সংরক্ষিত এলাকা তৈরি করা হয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অর্থাৎ UNEP's এর নেচার ফর ক্লাইমেট শাখার প্রধান টিম ক্রিস্টোফারসেন বলেছেন যে CEZ হলো অবক্ষয় থেকে ফিরে আসার একটি প্রাকৃতিক শক্তির একটি আকর্ষণীয় উদাহরণ। 1946 সালে বসন্তে চেরনোবিলের 4 নম্বর চুল্লিতে আগুন লেগে যায় এবং চুল্লিটি বিস্ফোরিত হয়। এই দুর্যোগ 1 লক্ষ এরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করে। চুল্লির চারপাশে একটি 30 কিলোমিটার বর্জন এলাকা, অর্থাৎ যেখানে মানুষজন বসবাস করতে পারে না, তৈরি করা হয়েছিল, যা দুটি বড় শহর পাশাপাশি 100টিরও বেশি গ্রাম এবং খামার খালি রেখেছিল, অর্থাৎ খালি করতে বাধ্য হয়েছিল। Maria Shovkuta has as much respect for radiation as she does for the authorities. She tells us how she sent them packing more than once in which she was born. She's 87 tomorrow. Нічого не було, то була чуш. Уже от сколько год прожила я, наче 30 год, считай, уже одоя. І приїжджали, брали такою булавою, ходили по городу, землю брали. The levels they found weren't high, and this is the garden she's fed herself from every day. Her only real complaint is the lack of rain. কিন্তু চুল্লি থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তার বেশিরভাগই দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। 1 মাসের মধ্যে প্রাথমিক দূষণের মাত্র কয়েক শতাংশ অবশিষ্ট ছিল এবং 1 বছর পরে এটি 1% কম হয়ে যায়। ইউনাইটেড কিংডমের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল, জিওগ্রাফিক্যাল অ্যান্ড জিওলজিক্যাল সায়েন্সেস থেকে জেমস স্মিথ বলেছেন, বেলারুশিয়ান সহকর্মীদের সাথে আমাদের গবেষণায় এই অঞ্চলের অন্যান্য প্রকৃতির রিজার্ভের মতো রিজার্ভে স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা পাওয়া গেছে। নেকড়ের সংখ্যা 7 গুণ বেশি। খুব সম্ভবত CEZ-এ শিকারের চাপ কমার কারণে হয়েছে কিছু, অর্থাৎ নেকড়ে বেড়েছে। এই যে CEZ, সেখানেতে যে চাপ, শিকারের চাপ, অর্থাৎ কোনো পোচিংটা হয় না, সেই কারণেই নেকড়েরা তাদের সন্ততি বিস্তারের সুযোগটা পেয়েছে। স্মিথ UK সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির নিক ব্রেসফোর্ডের সাথে এই এলাকার বন্য প্রাণী নিয়ে ব্যাপক গবেষণা করছেন। 38 বছর ধরে বিষাক্ত তেজস্ক্রিয়তার মধ্যে বাস চেরনোবিলের পথকুকুরেরা এখন সুপার ডগে পরিণত হয়েছে। চেরনোবিলের চারপাশে বসবাসকারী সমস্ত প্রাণী সম্পূর্ণরূপে বন্য নয়। এখানে প্রায় 900টি পথকুকুর রয়েছে। পশু চিকিৎসক, বিজ্ঞান বিশেষজ্ঞ এবং দ্য ডগস অফ চেরনোবিল নামে একটি গ্রুপের স্বেচ্ছাসেবীরা এই কুকুরগুলোকে ধরে তাদের রোগের বিরুদ্ধে টিকা দিচ্ছে
এবং তাদের ট্যাগ করে। ট্যাগ ছাড়াও কিছু কুকুর রেডিয়েশন ডিটেক্টর কলার দিয়ে মানে তাদের গলায় রেডিয়েশন কলার পরানো হয়েছে। কুকুর চেরনোবিল বর্জন অঞ্চল জুড়ে বিকিরণ মানচিত্র এবং দুর্ঘটনার চলমান প্রভাব অধ্যয়ন করার একটি উপায় প্রস্তাব করে। যদিও বিজ্ঞানীরা সাধারণত জোনের পৃথক বন্য প্রাণীদের ঘনিষ্ঠভাবে দেখতে পারেন না, তারা কুকুরগুলিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারেন। তারা অবশ্যই তেজস্ক্রিয় অর্থাৎ রেডিও অ্যাক্টিভ। বিজ্ঞানীদের ধারণা চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে এই কুকুরগুলি। দীর্ঘ সময় ধরে সেখানে বসবাসের কারণে তেজস্ক্রিয়তায় তাদের জিনের গঠনও বদলে গেছে। অনন্য সুপারডগে তারা পরিণত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে চেরনোবিলের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের দূরত্ব খুব বেশি নয়। সম্প্রতি চেরনোবিল এক্সক্লুশন জোন অর্থাৎ CEZ এখানে বসবাসকারী কুকুরের রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা, আর সেই রক্ত পরীক্ষা করেই চাঞ্চল্যকর তথ্য এসেছে তাদের হাতে। পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন এক্সক্লুশন জোনে কুকুরের এমন দুটি প্রজাতি দেখতে পাওয়া গেছে যার জিনের গঠন অন্যান্য কুকুরের থেকেও আলাদা। সেই পথকুকুরগুলিকে সুপারডগ বলছেন বিশেষজ্ঞরা। তাদের একাংশ। বিজ্ঞানীদের ধারণা চেরনোবিলের বিষাক্ত পরিবেশে মানিয়ে নিয়েছে ওই কুকুরগুলি। দীর্ঘ সময় ধরে তেজস্ক্রিয়তার মধ্যে বসবাসের কারণে তাদের জিনের গঠনও বদলে গেছে, অর্থাৎ তাদের যে জিন ম্যাপিং সেটা কিন্তু পুরোপুরি বদলে গেছে। অন্যান্য সুপারডগে পরিণত হয়েছে এই কুকুরগুলি। কেন ওই কুকুরগুলিকে সুপারডগের তকমা দিচ্ছেন বিজ্ঞানীরা? একটা প্রশ্ন আসতেই পারে। তাঁরা জানিয়েছেন ওই কুকুরগুলির উপর পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাদের শরীর তেজস্ক্রিয় বিকিরণ রোধ করতে সক্ষম। বেশ অদ্ভুত একটা ব্যাপার। রোগ প্রতিরোধ করার ক্ষমতাও সাধারণ কুকুরের চেয়েও অনেক বেশি। কিন্তু কী করে এমনটা হলো? 1986 সালে দুটি ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পারমাণবিক শক্তি কেন্দ্রের পরমাণু চুল্লির 4 নম্বর চুল্লিটি। সেই বিস্ফোরণে চুল্লির উপরের প্রায় 2000 টন ওজনের ধাতব ঢাকনা উড়ে যায়। তারপর তেজস্ক্রিয় বিকিরণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় 1000 বর্গ কিলোমিটার জুড়ে এই তেজস্ক্রিয় বিকিরণ
প্রভাব বিস্তার করে। বন্ধ করে দেওয়া হয় পারমাণবিক চুল্লিটি। ওই প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে তেজস্ক্রিয় পদার্থ বের হতে থাকে। হাওয়ার দাপটে তা ছড়িয়ে পড়ে ইউরোপের 13টি দেশে। তেজস্ক্রিয়তার জেরে ক্ষতিগ্রস্ত হন 6 লক্ষ মানুষ। তার মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় 4,000 মানুষ। মানব ইতিহাসে এটাই সবচেয়ে বড় তেজস্ক্রিয় নির্গমনের ঘটনা। বিকিরণের ছোবল থেকে মানুষকে বাঁচাতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বাইরে বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয় এক্সক্লুশন জোন, এবং এই সময় বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে 24,000 বছর এই এলাকা আর মানুষের বসবাসের উপযোগী করে তোলা সম্ভব হবে না। আগামী দিনে যাতে পারমাণবিক বর্জ্য থেকে বিপদের সংকেত লাগোয়া এলাকাগুলিকে আগেভাগেই মেলে, তার জন্য শুরু হয় এক্সক্লুসিভ জোন, এবং ওই স্থানে নিয়মিত বিকিরণ মাপার কাজ চলছে। Of the area that we're in. It's going to capture the noises from the invertebrates, the flies that are buzzing around. It'll capture the sound of the birds singing. It'll capture noises of large mammals that are coming through this area. Right. And it will give us a picture, a sound picture of the biodiversity that's present within the area. Very radioactive. This is about 1,500 times normal background radiation. It's not harmful in small doses. চেরনোবিলের এই এলাকায় রয়েছে একটি স্বয়ংক্রিয় তেজস্ক্রিয় বিকিরণ মাপক ব্যবস্থা। এর মাধ্যমে এক্সক্লুশন জোনে গামা রশ্মি সহ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা ঘন্টায় ঘন্টায় পরিমাপ করা হয়। চেরনোবিলের মর্মান্তিক দুর্ঘটনার পর ওই এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়া হলেও বহু গৃহপালিত পশু, পথকুকুর এবং অন্য বন্য প্রাণীরা সেখানেই থেকে যায় বা রয়ে যায়। তাদের মধ্যে কিছু কুকুরের উপরেই পরীক্ষা করে দেখেন বিজ্ঞানীরা। তার কারণ হচ্ছে যে এই কুকুরদের কিন্তু যেহেতু মানুষের কাছে থাকতে পছন্দ করে, তাই তাদেরকে ধরে তাদের পরীক্ষা করা খুবই সহজ, যেটা অন্য পশুর উপর করা সম্ভব হয় না। বিজ্ঞানীদের মতে দীর্ঘদিন বিষ বায়ু সেবন করে, অর্থাৎ তেজস্ক্রিয় তার সঙ্গে থেকে স্পর্শ থেকে সুপারডগে পরিণত হয়েছে এই পথকুকুরগুলি। তেজস্ক্রিয় বিকিরণের কারণে তাদের শরীরের খোলনলচে বদলে গিয়েছে। বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে তেজস্ক্রিয় পরিবেশ থাকলে প্রাণীদের উপর কী প্রভাব পড়ে তা বুঝতে অনেকটাই সাহায্য করেছে এই পরীক্ষা। এবং কুকুরের জন্য শুধু নয়, অত্যন্ত বিষাক্ত এবং দূষিত পরিবেশে বসবাসের কারণে মানুষের উপরেও কী প্রভাব পড়তে পারে তা বোঝার জন্য ওই পরীক্ষা গুরুত্বপূর্ণ। চেরনোবিল এক্সক্লুশন জোনে বসবাসকারী কুকুরেরা দীর্ঘদিন বিষাক্ত পরিবেশে বেঁচে রয়েছে। এই অঞ্চলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা সহ্য করার ক্ষমতা মানুষের তুলনায় 6 গুণ বেশি। প্রায় 900 পথকুকুর সেই বিষাক্ত পরিবেশে বসবাস করছে। এর মধ্যে অনেক কুকুর ফেলে যাওয়া পোষ্যদের বংশধর, অর্থাৎ যেসব ওখানে বসবাসকারী মানুষ যারা কুকুর পুষেছিলেন তারা কিন্তু যখন বিস্ফোরণের পর তারা অন্যত্র চলে যান, তারা কিন্তু তাদের পোষ্যগুলিকে আর নিয়ে যাননি, তারাই কিন্তু ওখানে বংশ বিস্তার করে এখনও রয়ে গেছে। সংবাদ মাধ্যম ডেইলি মেল এর প্রতিবেদন অনুযায়ী পরিবেশের স্বাস্থ্য সংক্রান্ত গবেষক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নরম্যান জে ক্লেমেন এবং তাঁর দল 2018-19 সালে সেই কুকুরগুলির রক্তের নমুনা সংগ্রহ করেন। Outside the zone in Ukraine. Absolutely much more healthy, because for wildlife, more important, absence of people, absence of their activity. Studies are quite confused as to whether or not that's the case. So actually our study here in Chernobyl, it's about trying to understand more about the way in which the animals in Chernobyl are faring. If that's showing no real significant change at a population level,
then perhaps we then need to start rethinking our assessment of exactly what level could be described as. চেরনোবিল থেকে সংগৃহীত নমুনাগুলির পরীক্ষা করার জন্য আমেরিকায় পাঠানো হয়। সেখানে এক পরীক্ষাগারে কুকুরগুলির ডিএনএ বিশ্লেষণ করা হয়। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে সক্ষম হন যে বিষাক্ত পরিবেশ কুকুরগুলির জিনের গঠনে কী প্রভাব ফেলেছে। গবেষণায় দেখা গিয়েছে কুকুরগুলির এমন 400টি জেনেটিক অবস্থান রয়েছে যা স্বাভাবিকের থেকে আলাদা। এই জিনগুলি তাদের বিষাক্ত পরিবেশে বেঁচে থাকার উপযোগী করে তুলেছে। কুকুরগুলির মধ্যে নাকি নতুন জিনের সন্ধানও মিলেছে। বিজ্ঞানীরা এমন 52টি জিন শনাক্ত করেছেন যা বিষাক্ত এলাকায় বসবাসের কারণে বিবর্তিত হয়েছে। সেই জিনগুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়েছে, আর সেজন্যই তেজস্ক্রিয় বিকিরণ, ভারী ধাতু এবং দূষণ প্রতিরোধী হয়ে উঠেছে এই পথ কুকুরগুলি। ওই কুকুরগুলির মধ্যে যেন বিশেষ সুপার পাওয়ার তৈরি হয়েছে। তবে শুধু কুকুর নয়, ওই এলাকায় বসবাসকারী নেকড়ে এবং ব্যাঙগুলির মধ্যেও নাকি তেজস্ক্রিয় বিকিরণ এবং দূষণ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে। Of the area that we're in. It's going to capture the noises from the invertebrates, the flies that are buzzing around. It'll capture the sound of the birds singing. It'll capture noises of large mammals that are coming through this area. Right. And it will give us a picture, a sound picture of the biodiversity that's present within the area. Very radioactive. This is about 1,500 times normal background radiation. It's not harmful in small doses. তেজস্ক্রিয় জলের মধ্যে দেখতে পাওয়া প্রাণীর উদাহরণগুলির মধ্যে রয়েছে প্রোজেওলাস্কির ঘোড়া, নেকড়ে, বেজার, রাজহাঁস, মুষ, এল্ক, কচ্ছপ, হরিণ, শিয়াল, বিভার, শুয়োর, বাইসন, মিঙ্ক, খরগোশ, উট পাখি, লিংস, ঈগল, ইঁদুর, সারস, বাদুড় এবং পেঁচা। চেরনোবিল বর্জন অঞ্চলে সব প্রাণী ভালো থাকে না। বিশেষ করে অমেরুদণ্ডী জনসংখ্যা, যেমন মৌমাছি, প্রজাপতি, মাকড়সা, ফড়িং এবং ড্রাগন ফ্লাই ইত্যাদি, এরা কিন্তু সংখ্যায় হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে গেছে। এটি সম্ভবত যে কারণে ঘটছে তা হচ্ছে প্রাণীরা মাটির উপরের স্তরে ডিম পাড়ে, যেখানে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে। অর্থাৎ এরা কিন্তু মাটির উপরে যে ডিমগুলি পাচ্ছে সেগুলো তেজস্ক্রিয় হয়ে যাচ্ছে এবং তার ফলে ডিম ফুটে কিন্তু আর বাচ্চা বা মুক্কিট সুক্কিট ইত্যাদি তৈরি হচ্ছে না। এটাই হচ্ছে মূল কারণ বলে বিজ্ঞানীরা দাবি করেছেন বা জানিয়েছেন। আজ এই যে বিজ্ঞানভিত্তিক যে খবরটি এখানে আমি শেষ করলাম। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আজ খবর এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। নমস্কার।